আজকের এই অডিও ভিজুয়াল শ্রেণীকক্ষে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আমি যেই বিষয়টা এখানে উপস্থাপন করতে যাচ্ছি তা হলো রোল অফ ওপেন এডুকেশন ইন কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্থাৎ জনসম্প্রদায় উন্নয়নে মুক্ত শিক্ষার ভূমিকা। বন্ধুরা, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা সকলেই জানি উচ্চশিক্ষায় মুক্ত শিক্ষার একটা বড় ভূমিকা রয়েছে। তার কারণ মানুষ এই প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে সারাক্ষণ পড়াশোনার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, এটা কখনো কখনো যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের জন্য কিন্তু অত্যন্ত দুরূহ একটা কাজ। কারণ তাদের বেঁচে থাকার জন্য, সারভাইভ করার জন্য খুব অল্প বয়সেই তাদের প্রাথমিক এবং সেকেন্ডারি এডুকেশন শেষ করার পরেই তাদেরকে কিন্তু রোজগারের জন্য বেরোতে হয়। তারা যদি মনে করে যে উচ্চশিক্ষায় তাদের পড়াশুনো চালিয়ে যাবে, তাহলে কিন্তু মুক্ত শিক্ষাই হচ্ছে তাদের কাছে একমাত্র পথ। তো আজকে আমাদের এই আলোচনায় আমি অবশ্যই এই বিষয়টাকে তুলে ধরব এবং তার সঙ্গে রয়েছে জনসম্প্রদায়ের উন্নয়ন, অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিভাবে এই মুক্ত শিক্ষা আমাদেরকে সাহায্য করে এবং মুক্ত শিক্ষা কেন গুরুত্বপূর্ণ, এই সমস্ত বিভিন্ন বিষয় আজকে আমি এখানে তুলে ধরব। যেই বিষয়গুলো এখানে আমি আলোচনা করব সেগুলো সম্পর্কে আমি একটু আপনাদেরকে বলে দিই যে কোন কোন বিষয় এখানে আজকে আলোচনা হবে। তো আজকের এই আলোচনা থেকে শিক্ষার্থীরা মূলত শিখবে যে মুক্ত শিক্ষার কি ভূমিকা, মুক্ত শিক্ষা এবং জনসম্প্রদায়ের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ, মুক্ত শিক্ষার সংজ্ঞা, মুক্ত শিক্ষার বৈশিষ্ট্য, মুক্ত শিক্ষার গুরুত্ব এবং জনসম্প্রদায়ের উন্নয়নে মুক্ত শিক্ষা কী ধরনের ভূমিকা পালন করে থাকে, দক্ষতা উন্নয়ন, মানব সম্পদ গঠন এবং আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন অর্থাৎ পভার্টি এলিভিয়েশন এবং নারীর ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট, জাতীয় সংহতি, আমাদের শিক্ষার গুণগত মান, সুবিধাসমূহ এবং সামাজিক বিভিন্ন এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই আলোচনার মধ্যে আমি রাখব। তো প্রথমেই আলোচনায় একেবারেই যে বিষয় রোল অফ ওপেন এডুকেশন ইন কমিউনিটি ডেভেলপমেন্ট, সেখানে কেন গুরুত্বপূর্ণ সেটা আমি আজকে এই ভূমিকার সাহায্যে আপনাদের সামনে আমি বিষয়টাকে রাখছি। অর্থাৎ এখানে ওপেন এডুকেশন হলো একটি শিক্ষা ব্যবস্থা যা সময় ও স্থানের সীমাবদ্ধতা ছাড়াই শিক্ষার সুযোগ প্রদান করে। এটি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে উচ্চশিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ দেয়। আমি যেমন একটা পার্সপেক্টিভ বলেছি যে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে বা যারা মার্জিনাল ক্লাস, তারা একটা নির্দিষ্ট প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পরে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করার পরে তাদের কিন্তু পরিবারের সেই আর্থিক সংস্থান নেই যে তারা উচ্চশিক্ষা গ্রহণ করবে। কারণ উচ্চশিক্ষা গ্রহণ করতে গেলে আমাদের যে গতানুগতিক বা যে ট্রেডিশনাল যে সিস্টেম রয়েছে সেখানে কিন্তু তাদেরকে ফুল টাইম এনগেজ থাকতে হয়। তাহলে এই ফুল টাইম এনগেজ থেকে তাদের এই শিক্ষা নেওয়া সম্ভব নয়, কারণ রোজগারের জন্য, বেঁচে থাকার জন্য তাদেরকে কিন্তু বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হতে হয়। যার ফলে তাদের যদি উচ্চশিক্ষা অংশগ্রহণ করতে হয়, অন্তর্ভুক্ত হতে হয়, তাহলে একমাত্র রাস্তা হচ্ছে ওপেন এডুকেশন। কারণ ওপেন এডুকেশনে সেই ফ্লেক্সিবিলিটি রয়েছে যেটা আমাদের ট্রেডিশনাল বা যেটাকে আমরা ইন পারসন বা ক্লাসরুম সিস্টেম বলি, সেখানে কিন্তু এই ব্যবস্থাটা নেই। কারণ এখানে নিজের একটা স্বাধীনতা রয়েছে, সেই স্বাধীনতা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে। আমরা দেখে নেব যে এই মুক্ত শিক্ষা সম্পর্কে কে কী বলেছেন। এখানে ডেরেক রন্ট্রি 1992-তে বলেছেন যে ওপেন এডুকেশন একটি দর্শন যা শিক্ষার বিভিন্ন পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে। এটি মূলত দূরশিক্ষার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতিকে সহজ করে তোলে। ওপেন এডুকেশন এই মুহূর্তে দাঁড়িয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তার কারণ আমি যেমন বললাম যে এখানে যারা দারিদ্র্য সীমার নিচে বসবাস করে বা যারা মার্জিনাল ক্লাস, যাদের সামর্থ্য নেই, গতানুগতিক যে আমাদের যে ট্রেডিশনাল সিস্টেম সেখানে উচ্চশিক্ষা চালিয়ে নিয়ে যাওয়া, তার পাশাপাশি বিশেষ করে প্যান্ডেমিক পরিস্থিতির পর থেকে আমরা দেখেছি যে এই ওপেন সিস্টেম বা অনলাইন সিস্টেমের মধ্য দিয়ে যে কেউ
তাদের পছন্দের স্কিল, তাদের পছন্দের বিভিন্ন যে সমস্ত শিক্ষা তারা একসময় হয়তো সময়, সুযোগ বা পরিস্থিতির কারণে গ্রহণ করতে পারেনি, তারা চাইলে কিন্তু সেগুলো নিতে পারে। অর্থাৎ আমি কোনো একটা বিষয়ে পারদর্শী হতে চাই এবং আমার সময় নেই প্রতিদিন ক্লাস করার, তাহলে ওপেন এবং যে অনলাইন এডুকেশান সেখানে যদি আমরা নথিভুক্ত করি আমাদের নাম, তাহলে কিন্তু সেই সুযোগ আমরা পাবো। তার কারণ এই শিক্ষা ব্যবস্থা রন্টির যে ব্যাখ্যা এখানে দিয়েছে এবং যে ডেফিনেশন এখানে দিয়েছে সেই অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এখানে দূরশিক্ষার মাধ্যমে শিক্ষাদান পদ্ধতি করা হয়। দূরশিক্ষা মানে হচ্ছে যেটা টেকনোলজির সাহায্যে এই শিক্ষা কিন্তু আমরা নিতে পারি। এখানে মুক্ত শিক্ষার বৈশিষ্ট্যগুলো যদি আমরা খুব সুন্দর করে দেখি, তাহলে দেখব যে কেন আজকে মুক্ত শিক্ষায় শিক্ষার্থীদের সংখ্যা বাড়ছে এবং মুক্ত শিক্ষার জনপ্রিয়তা কেন বাড়ছে সেটা সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা তৈরি করতে পারবো। প্রথমত, এখানে বয়সের কোনো সীমাবদ্ধতা নেই। আমরা আমাদের দেশে বিশেষ করে আমরা যদি নারী শিক্ষার কথা বলি, তাহলে দেখব যে বিভিন্ন কারণে কিন্তু নারীরা উচ্চশিক্ষায় আসতে পারে না। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তাদের গৃহ যে কাজ, সেই কাজে তাদেরকে নিযুক্ত থাকতে হয়। সন্তান প্রতিপালন, মূলত বাড়ির দেখভাল করা, সেটা কিন্তু আমাদের দেশে মেয়েরাই সেই দায়িত্ব পালন করে থাকে। যার ফলে ওই সংসার দেখে বা শিশু প্রতিপালন করে এই উচ্চশিক্ষায় তাদের কিন্তু আসা হয় না। কিন্তু এখানে যেহেতু বয়সের কোনো সীমাবদ্ধতা নেই, অর্থাৎ যে কেউ যে কোনো বয়সে মনে করলেই এখানে অন্তর্ভুক্ত হতে পারে, নথিভুক্ত হতে পারে এবং শিক্ষা কার্য চালিয়ে নিয়ে যেতে পারে, তাই এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে নারীদের জন্য এটা একটা বিরাট সুযোগ আমি মনে করি। এবং বিশেষ করে যারা বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হয়েছে বা চাকরি বাকরির সঙ্গে যুক্ত হয়েছে, তারা যদি মনে করে যে তার ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্য তার একটা ডিগ্রি দরকার, সেই ক্ষেত্রে তারাও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হতে পারে, কারণ এখানে বয়সের কোনো নির্দিষ্ট সীমা নেই। এবং আমরা এটা জানি যে শিক্ষা কখনো বয়স মেনে হয় না। হয়তো গতানুগতিক শিক্ষায় একটা বয়সের বিষয় থাকে, কিন্তু আমরা যদি লাইফ লং এডুকেশন দেখি বা এই যে ওপেন সিস্টেম দেখি, সেখানে কিন্তু এই সুযোগটা রয়েছে। দ্বিতীয়ত হলো, নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। এখানে আমরা যদি মনে করি যে কোনো একটা বিষয়ে পারদর্শী হতে চাই, এবং আমরা জানি যে আমাদের যে ট্র্যাডিশনাল এডুকেশন রয়েছে, সেখানে কোনো বিষয়ে ভর্তি হতে গেলে আমাদেরকে কিন্তু সেই ডিসিপ্লিনের হতে হয়। সেই ডিসিপ্লিন না হলে কিন্তু সেখানে আমাদেরকে অ্যালাউ করা হয় না। কিন্তু মুক্ত শিক্ষার ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত রেস্ট্রিকশন বা রিজিডিটিগুলো নেই। এখানে চাইলে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী বিভিন্ন কোর্সে ভর্তি হতে পারি এবং আমরা সেই পড়াশোনার সুযোগ নিতে পারি। তৃতীয়ত হলো, সময় ও স্থানের কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ এই যে শিক্ষা ব্যবস্থাটা, এটা মূলত টেকনোলজির সাহায্যে হয়, যার ফলে যে কোনো স্থানে বসে আমরা কিন্তু এই শিক্ষা কার্য আমরা পরিচালনা করতে পারি এবং এই শিক্ষার সুযোগ কিন্তু আমরা নিতে পারি। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, প্যান্ডেমিক পরিস্থিতিতে যখন মানুষ গৃহবন্দী হয়েছিল, তখন আমরা ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে আমাদের যারা শিক্ষার্থী রয়েছে আমাদের পরিবারে, তাদের পড়াশুনো কী করে চলবে। বিশেষ করে বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে নানান রকমের অসুবিধা কিন্তু সে সময় দেখা গিয়েছিল। কিন্তু আমরা কিছুদিনের মধ্যেই দেখলাম যে সেখানে এমন কিছু টেকনোলজির ব্যবহার শুরু হলো, যার ফলে কিন্তু সেটা আর কিন্তু সমস্যা হিসেবে আর রইল না। শিক্ষার্থীরা ঘরের মধ্যেই তাদের মোবাইল, তাদের ল্যাপটপ, তাদের ডেস্কটপের সাহায্যে বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সংযোগ তৈরি করা এবং সেখানে সিনক্রোনাস এবং এসিনক্রোনাস এই দুরকমভাবেই কিন্তু এই ওপেন সিস্টেমে শিক্ষাকার্য পরিচালিত হয়। সিনক্রোনাস হচ্ছে যখন কোনো শিক্ষক সরাসরি কোনো একটা টেকনোলজির সাহায্যে যখন শিক্ষার্থীকে যখন সে সরাসরি কোনো বিষয়কে যখন উপস্থাপন করে এবং সেই সরাসরি শিক্ষার্থী সেই সুযোগ পায় বিষয়টাকে বোঝার, এটা হচ্ছে সিনক্রোনাস মোড। আর এসিনক্রোনাস মোড মানে হচ্ছে যেখানে কোনো একটা ভিডিও লেকচার সে রেকর্ড করলো এবং শিক্ষার্থীকে দিয়ে দিল এবং শিক্ষার্থী তার সময় অনুযায়ী সেটাকে একবার দেখে নিল। তাহলে এই সিনক্রোনাস এবং এসিনক্রোনাস এই দুরকমভাবেই কিন্তু এই ওপেন সিস্টেমে শিক্ষাকার্য পরিচালনা হয়, যার ফলে এখানে সময় এবং স্থানের যে বাধ্যবাধকতা আমাদের যে রেগুলার সিস্টেমের মধ্যে থাকে, সেটা কিন্তু এখানে আর থাকলো না। চতুর্থত হলো, শিক্ষার্থী নিজেদের পছন্দ মতো বিষয় নির্বাচন করতে পারে। এখানে আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেম, সেখানে কিন্তু চাইলেই শিক্ষার্থী নিজের পছন্দের বিষয়গুলো নিয়ে পড়তে পারে না। কিন্তু এই ওপেন সিস্টেমে যে কেউ যে কোনো রকমের বিষয় নিয়ে, তার পছন্দের বিষয় নিয়ে কিন্তু সে সেখানে অন্তর্ভুক্ত হতে পারে, নথিভুক্ত হতে পারে এবং সে তার যে স্কিল সেগুলো কিন্তু সে বৃদ্ধি করতে পারে। স্বগতিসম্পন্ন পরীক্ষার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আমাদের রেগুলার সিস্টেমে যেমন একটা রিজিডিটি রয়েছে যে এই সময়ের মধ্যে পরীক্ষা দিতেই হবে, নইলে সে দ্বিতীয়বার হয়তো সেই সুযোগটা সেই সময় আর পাবে না।
এরকম অনেক রকমের রেস্ট্রিকশান রয়েছে। কিন্তু ওপেন সিস্টেমে আমরা জানি সেখানে কিন্তু সে অনেকটা ফ্লেক্সিবিলিটির মধ্য দিয়ে, অর্থাৎ সেখানে পরীক্ষার এই যে একেবারে নির্দিষ্ট সময় অনুযায়ী যে পরীক্ষা, সেই রিজিডিটি কিন্তু এখানে নেই। সে তার পছন্দ মতো নির্দিষ্ট সেখানে একটা বছর ঠিক করা হয় যে 5 ইয়ার্স বা 6 ইয়ার্স, এক এক ইউনিভার্সিটির এক এক নিয়ম রয়েছে, সেই অনুযায়ী কিন্তু তার সম্পূর্ণ কোর্সটা কিন্তু হয়তো 2 বছরের কোর্স, সে 5 বছর সময় এখানে দেওয়া হয়। অর্থাৎ সে যাতে ফ্লেক্সিবল ওয়েতে তার পরীক্ষা মধ্য দিয়ে সে যাতে এই কোর্সটা কমপ্লিট করতে পারে। ষষ্ঠত হলো আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়। আমি আগেই বলেছি যে এখানে একটা সিনক্রোনাস এবং একটা অ্যাসিনক্রোনাস যে টেকনোলজি, তার সাহায্যে কিন্তু শিক্ষার্থীরা এই পঠন পাঠনের সঙ্গে যুক্ত হয়, যার ফলে সময় এবং স্থান সেটা কোনো ম্যাটার করে না। এরকম নয় যে কোনো একজন শিক্ষক কোনো একটা বিষয়কে একটা বিশ্ববিদ্যালয় বা কোনো একটা স্কুলের শ্রেণীকক্ষে পড়াচ্ছেন, যেখানে যদি আমি না যাই সেই সুযোগটা আমি পাবো না, এরকম কিন্তু নয়। সেই শ্রেণীকক্ষে যদি টেকনোলজি ইন্টিগ্রেটেড হয়, তাহলে যে কোনো জায়গায় বসে কিন্তু তার মোবাইলে সেই বিষয়টা সে জানতে পারে। তাহলে এই মুক্ত শিক্ষার এগুলো সমস্ত গুলো হচ্ছে তার বৈশিষ্ট্য, এবং এই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা একটা ধারণা করতে পারি যে মুক্ত শিক্ষা কেন আজকে জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি তা হলো মুক্ত শিক্ষার গুরুত্ব। মুক্ত শিক্ষার গুরুত্ব অলরেডি আমি মুক্ত শিক্ষার যে বৈশিষ্ট্য সেটা আলোচনা করতে গিয়ে সেখানে আমি কিন্তু মুক্ত শিক্ষার গুরুত্ব অনেকটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি। তা সত্ত্বেও এখানে আমি আরেকবার বলছি, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমি মনে করি শুধু গুরুত্বপূর্ণ বিষয় নয়, এটা একটা গুরুত্বপূর্ণ অপরচুনিটি। কারণ প্রত্যেক মানুষ যারা বিভিন্ন কারণে শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়, বিশেষ করে উচ্চশিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়, তাদের জীবনে কিন্তু এটা একটা বড় আশার আলো, যে তারা মনে করলেই যে কোনো পরিস্থিতিতেই তারা কিন্তু তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করতে পারে। অর্থাৎ এখানে প্রত্যেকের জন্য শিক্ষা নিশ্চিত করা হয়। প্রত্যেকে, যে কেউ, যেখানে আমি অলরেডি উদাহরণ দিয়েছি যে যেখানে আমাদের বাড়ির মহিলারা যারা সুযোগ পাননি, যারা সংসার বা ফ্যামিলির বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তারা শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়েছেন, তারাও আজকে যেমন শিক্ষাকার্য চালিয়ে নিতে পারে, তার পাশাপাশি যারা খুব অল্প বয়সে শিক্ষা থেকে বিচ্যুতি হয়ে বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হয়েছেন, তারাও কিন্তু সেই সুযোগ পেতে পারে। দ্বিতীয়ত হলো সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য শিক্ষার সুযোগ প্রদান করা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি যে সমাজে বিশেষ করে যারা মার্জিনাল ক্লাস, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা অর্থনৈতিকগতভাবে দুর্বল, তারা কিন্তু উচ্চশিক্ষায় থেকে তারা কিন্তু বিভিন্ন সময় বিচ্ছিন্ন হয়ে যায়। উচ্চশিক্ষা তাদের আর নেওয়া হয় না, তার কারণ তাদেরকে সংসারের বা পরিবারের হাল ধরতে হয়, তাদেরকে অর্থনৈতিক বিভিন্ন ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে হয়, তাদেরকে সেই জন্য তারা কিন্তু এই সুযোগগুলো পায় না, যার ফলে তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট অপরচুনিটি যে সে চাইলেই পরবর্তী জীবনে কিন্তু সে তার যে পছন্দের বিষয় নিয়ে সে কিন্তু শিক্ষাকার্য চালিয়ে নিতে পারে। এবং কর্মসংস্থানের জন্য দক্ষতা বৃদ্ধি, আমি আমার এই বক্তব্যের মধ্যে আগেই বলেছি যে এখানে বিশেষ করে প্যান্ডেমিক পরিস্থিতির পরে আমরা দেখেছি যে অনলাইন এডুকেশন বা মুক্ত শিক্ষার গুরুত্ব কিভাবে বেড়েছে। তার কারণ এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই মুক্ত শিক্ষা বা অনলাইন শিক্ষার মধ্য দিয়ে অনেক বর্তমান সময়ে উপযোগী অনেক কোর্স তারা কিন্তু চালু করেছে। যেই কোর্সগুলো যদি আমরা নিই তাহলে সেটা কিন্তু আমাদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াতে পারে, আমাদের চাকরির সুযোগ বাড়াতে পারে, এবং সবচেয়ে বড় কথা আমরা কোনো একটা নতুন কিছু একটা উদ্যোগ কিন্তু আমরা শুরু করতে পারি। সেটা বিভিন্ন যে সমস্ত বিদেশের ইউনিভার্সিটিগুলো আছে তারাও এগুলো ব্যবস্থা করছে, যেমন হচ্ছে বিভিন্ন মুক্স কোর্সের মধ্য দিয়ে আমরা কিন্তু আমাদের জ্ঞান দক্ষতা বৃদ্ধি করতে পারি, এবং সেই জ্ঞান দক্ষতা কোনো পুরনো কিছু নয়, যেগুলো বর্তমান সময় উপযোগী সেগুলোতে আমরা বৃদ্ধি করতে পারি। চতুর্থত হলো শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করা, এবং আমরা মনে করি যে সেলফ সাফিসিয়েন্ট হওয়াটা ভীষণভাবে দরকার, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ভীষণভাবে দরকার। এবং সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে গেলে মানুষকে কিন্তু শিক্ষা নিতে হবে, কারণ উইদাউট এডুকেশন সেলফ ইন্ডিপেন্ডেন্ট হওয়া যায় না। তাহলে আজকে যারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ গড়তে চায়, আত্মনির্ভরশীল হতে চায়, তাদের ফ্যামিলির একটা বার্ডেন হতে না চায়, তারা কিন্তু মুক্ত শিক্ষার মধ্য দিয়ে তারা কিন্তু কর্মমুখী হতে পারে, তারা আজকে এডুকেটেড হতে পারে, তারা স্কিল হতে পারে, তারা একটা দক্ষ মানুষ হিসেবে সমাজে কিন্তু তার একটা পরিচিতি তৈরি করতে পারে। তাহলে এগুলো হচ্ছে মুক্ত শিক্ষার সমস্ত গুরুত্ব, যেখানে আমি বিষয়গুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। এখন কথা হচ্ছে যে জনসম্প্রদায় উন্নয়নে মুক্ত শিক্ষার ভূমিকা কেমন, এটা আমাদের একটু জানতে হবে। জনসম্প্রদায় অর্থাৎ কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মুক্ত শিক্ষার
ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মুক্ত শিক্ষা সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই নিরিখে আমরা যদি মনে করি যে যে আমাদের যে কমিউনিটি, আমাদের যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় মানুষ বিভিন্ন কিছুর মধ্য দিয়ে তাদের ভূমিকা গ্রহণ করে থাকে, বিভিন্ন দায়িত্বের মধ্যে দিয়ে ভূমিকা গ্রহণ করে থাকে। আমরা যদি পরিবারকে দেখি, সেখানে পরিবারের বিভিন্ন সদস্যরা এক একজন এক এক রকম দায়িত্বের মধ্যে থাকে, কিন্তু কখনো কখনো আমরা দেখি সেখানে বিভিন্ন কারণে তারা কিন্তু শিক্ষা থেকে বিচ্যুতি হয়। কিন্তু তাদের একটা সুন্দর কমিউনিটি গঠন করতে গেলে, সমাজ ব্যবস্থা গঠন করতে গেলে তাদের শিক্ষা কিন্তু দরকার। তার ফলে সেই সঠিক শিক্ষা তারা বিভিন্ন কারণে পায় না এবং শিক্ষা থেকে তারা এক্সক্লুডেড হয়ে যায়। তাহলে এই যে ওপেন সিস্টেম, এই ওপেন সিস্টেমের মধ্য দিয়ে কিন্তু একটা ইনক্লুশনের ব্যবস্থা কিন্তু হতে পারে। তো কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেই ইনক্লুশনটা যদি হয়, তাহলে কি তাদের লাভ হবে? তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লাভটা হবে সেটা হচ্ছে দক্ষতা উন্নয়ন। অর্থাৎ মুক্ত শিক্ষা দক্ষতা উন্নয়নে সহায়তা করে, যা কর্মসংস্থানের সুযোগ বাড়ায়। যারা আজকে বেকার, যারা আজকে বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেছে, অথবা কেউ উচ্চশিক্ষা গ্রহণ করেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সে কিন্তু কোনো কাজের সঙ্গে যুক্ত হতে পারছে না। কারণ কাজে যুক্ত হতে গেলে যেরকম দক্ষতা দরকার, যেরকম স্কিল দরকার, সেটা কিন্তু তার নেই। এই মুক্ত শিক্ষার মধ্য দিয়ে সরকার বা বিভিন্ন সংস্থা তারা কিন্তু বিভিন্ন রকমের স্কিল ওরিয়েন্টেড কোর্স কিন্তু আজকে চালু করেছে। সেই স্কিল ওরিয়েন্টেড কোর্সগুলোর মধ্যে যেমন হচ্ছে বিভিন্ন রকমের ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেই বিভিন্ন রকমের আমাদের যে প্রতিদিন যে সমস্ত দরকারগুলো হয়, বিশেষ করে যেমন মোবাইল রিপেয়ারিং বা কোনো একটা উদ্যোগ, যেমন হচ্ছে কিছু একটা তৈরি করে সেটা বাজারে বিক্রি করা, এন্টারপ্রেনারশিপের ডেভেলপমেন্ট, এইরকমভাবে কিন্তু মুক্ত শিক্ষায় তার বিভিন্ন রকমের সুযোগ কিন্তু তৈরি আছে, যেগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হলে আমাদের দক্ষতা উন্নয়নের মধ্য দিয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়তে পারে। তাহলে কমিউনিটির মানুষরা যদি কর্মমুখী হয়, কমিউনিটির মানুষরা যদি কর্মসংস্থানের সুযোগ পায়, তাহলে কিন্তু সেই কমিউনিটির অটোমেটিক একটা ডেভেলপমেন্ট কিন্তু হতে থাকে। তাহলে এটাই হচ্ছে মুক্ত শিক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে। দ্বিতীয়ত হলো মানব সম্পদ গঠন। মানব সম্পদ কি সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আমরা যদি এই মুহূর্তে দেখি, তাহলে ভারতবর্ষ হচ্ছে সবচেয়ে বেশি জনবহুল দেশ। তার কারণ পৃথিবীতে জনসংখ্যার দিক থেকে ভারতবর্ষ হচ্ছে 1 নম্বরে রয়েছে, কারণ সবচেয়ে হাইয়েস্ট পপুলেশন কিন্তু ভারতবর্ষের মধ্যে রয়েছে। তাহলে এতদিন ধরে এই পপুলেশনকে কিন্তু আমরা একটা অভিশাপ বলে আমরা কিন্তু জানতাম, কিন্তু বর্তমান সময়ে কিন্তু পপুলেশন বা জনসংখ্যা কিন্তু অভিশাপ নয়, জনসংখ্যাও কিন্তু একটা সম্পদ হিসেবে গড়ে তোলা যায়। এবং পৃথিবীর বিভিন্ন দেশ কিন্তু সেই এক্সাম্পল তৈরি করেছে। বিশেষ করে আমরা যদি দেখি তাহলে চায়নার কথা বলতে পারি। চায়না একটা সময় এত পপুলেশন ছিল যে চাইনিজদের অন্যান্য দেশের মানুষ কিন্তু খুব পছন্দ করতো না, কারণ তারা কর্মের জন্য, তারা বেঁচে থাকার জন্য বিভিন্ন দেশে কিন্তু তারা যেতেন এবং সেখানে কিন্তু তাদের তেমন সম্মান ছিল না, রেসপেক্ট ছিল না, কারণ তারা সংখ্যায় অনেক। কিন্তু আমরা দেখলাম যে চায়না তারা বিভিন্ন রকমের কর্মমুখী শিক্ষার মধ্য দিয়ে এবং যারা হচ্ছে সাধারণ শিক্ষা নিয়েছিল তাদেরকে বিভিন্ন টেকনিক্যাল এডুকেশনের মধ্য দিয়ে, কারিগরি শিক্ষার মধ্য দিয়ে তাদেরকে কিন্তু মানব সম্পদ হিসেবে তৈরি করলো। এবং সেই মানব সম্পদ তারা যখন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হলো, তারা যখন উৎপাদন ব্যবস্থার সঙ্গে যুক্ত হলো, তখন কিন্তু চায়নার অর্থনীতি উন্নত হতে শুরু করলো। বর্তমানে কিন্তু আমরা যদি দেখি, এখন কিন্তু চায়নার মানুষদেরকে কিন্তু বিদেশে দেখা যায় না, কারণ তারা নিজের দেশেই বিভিন্ন রকমভাবে কর্মের সঙ্গে যুক্ত হতে পারে, সেই সুযোগ কিন্তু সরকার সেখানে তৈরি করেছে। তাহলে একটা মানুষ তখনই সম্পদ হয়ে ওঠে যখন সে সমাজের প্রয়োজনে লাগে, যখন সে দেশের প্রয়োজনে লাগে, যখন সে দক্ষ হিসেবে নিজেকে গড়ে তোলে। আদারওয়াইজ কিন্তু একটা মানুষকে আমরা সম্পদ বলতে পারি না। একটা মানুষ যদি দক্ষ না হয় তাহলে কিন্তু সে সম্পদ ধ্বংস করে, সে সম্পদ সৃষ্টি করে না। তাহলে মানব সম্পদের মূল কথা হচ্ছে নিজেকে দক্ষতার দিক থেকে নিজেকে একজন উদ্যোগী মানুষ হিসেবে সমাজে তৈরি করা, এবং সেই তৈরি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমরা সোসাইটিকে আমরা অনেক কিছু ফিরিয়ে দিতে পারি। আমার পরিবার থেকে যেগুলো আমি নিয়েছি, আমার জন্য যে খরচ করেছে, সেগুলো আমরা তাদেরকে রিটার্ন দিতে পারি। তাহলে এরকমভাবে ভারতবর্ষের যে জনবহুল দেশ, এত জনসংখ্যাকে যদি আমরা একটা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে পারি, একটা দক্ষ মানুষ হিসেবে যদি তৈরি করতে পারি, তাহলে এরা কিন্তু বিদেশের মার্কেটে, যেখানে মানুষের এই বিভিন্ন কর্মসংস্থান রয়েছে, সেখানে কিন্তু তারা যুক্ত হতে পারে এবং বিদেশি মুদ্রা কিন্তু ভারতবর্ষে পাঠাতে পারে, যেটাকে আমরা রেমিটেন্স বলি, এবং তাতে করে কিন্তু ভারতের অর্থনীতি উন্নত হতে পারে। তাই মানব সম্পদ গঠন করাটা কিন্তু অত্যন্ত জরুরি, এবং শিক্ষা ছাড়া মানব সম্পদ গঠন করা যায় না।
মানব সম্পদ গঠনের ক্ষেত্রে শিক্ষাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভারতবর্ষের আগামী দিনে এই মুক্ত শিক্ষার মধ্য দিয়ে বা অনলাইন শিক্ষার মধ্য দিয়ে মানব সম্পদ গঠন করে ভারতবর্ষকে একটা অর্থনীতিতে বা সারা পৃথিবীতে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে যদি আমরা তৈরি করতে চাই, সেখানে কিন্তু এই মুক্ত শিক্ষা একটা বড় ভূমিকা পালন করতে পারে। আমি মুক্ত শিক্ষায় আজকে কমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ সে আলোচনা করতে গিয়ে এখন যে বিষয়টা আমি এখানে তুলে ধরছি সেটা হচ্ছে আর্থিক উন্নয়ন। আমরা ভারতবর্ষের স্বাধীনতার পরবর্তী সময় থেকে ভারতবর্ষের বিবর্তনের ইতিহাস যদি দেখি, তাহলে আমরা দেখব যে আজকে যে ভারতবর্ষ কিন্তু আমরা দেখছি, সেই ভারতবর্ষ কিন্তু আজ থেকে 30-40 বছর আগে কিন্তু এই ভারতবর্ষ ছিল না। তখন মানুষের নানান রকমের অসুবিধে ছিল। মানুষের সবচেয়ে বড় কথা আর্থিক সঙ্গতি কিন্তু খুব ভালো ছিল না। আর্থিক সঙ্গতি যদি খুব ভালো না হয়, তাহলে কিন্তু মানুষ খুব ভালো ক্রেতা হয় না। কারণ কারো কাছে যদি অর্থ না থাকে, সে তো কিনতেই পারবে না কিছু। কিন্তু বর্তমান সময়ে যদি আমরা দেখি, তাহলে মানুষের এই আর্থিক বা ক্রয় ক্ষমতা কিন্তু অনেক বেড়েছে। এবং মানুষের এই ক্রয় ক্ষমতা বাড়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যে নিয়েছে সেটা হলো শিক্ষা। তার কারণ আজ থেকে 50 বছর আগের ভারতবর্ষে শিক্ষার যে হার ছিল, বর্তমানে যদি শিক্ষার হারের সঙ্গে আমরা তুলনা করি, তাহলে দেখব শিক্ষার হার কিন্তু ভারতবর্ষে অনেক বেড়েছে। যার ফলে এটা কিন্তু একটা ডিরেক্টলি কানেক্টেড যে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে শিক্ষা কিন্তু একেবারে ওতপ্রোতভাবে জড়িত। মানুষকে যদি তার আর্থিক উন্নতি ঘটাতে হয়, তাহলে শিক্ষা অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাহলে এখানে আজকে যে আলোচনা আমি করছি সেটা হচ্ছে যে মুক্ত শিক্ষা এবং আর্থিক উন্নয়ন। তাহলে মুক্ত শিক্ষা কিভাবে আর্থিক উন্নয়নে সাহায্য করে। আজকে যারা তার পরিবারের রোজগারের কারণে, তার আর্থিক দুরবস্থার কারণে খুব অল্প বয়সেই যারা আজকে শিক্ষা থেকে বিচ্যুতি হয়েছে, তারা যদি নিজেদের উন্নতি ঘটাতে চায়, তাহলে কিন্তু শিক্ষায় তাকে ফিরে আসতে হবে। কিন্তু দেখা যায় বাস্তব পরিস্থিতি তাকে কিন্তু শিক্ষায় ফিরতে দিচ্ছে না। তার কারণ তিনি যেখানে কর্মরত সেখানে কিন্তু সেই সময় তাকে দেয়া হচ্ছে না। কিন্তু মুক্ত শিক্ষা তার জন্য কিন্তু একটা দরজা খুলে দিল, মুক্ত শিক্ষা তার জন্য কিন্তু একটা সুযোগ তৈরি করে দিল, যার ফলে সে কিন্তু মুক্ত শিক্ষার মধ্য দিয়ে তার একটা উন্নতি ঘটাতে পারছে এবং সে তার পরিবারের আর্থিক উন্নতি ঘটাতে পারছে। তাহলে এই অর্থনৈতিক অগ্রগতিতে আমরা বলতে পারি ভারতবর্ষের মতো জনবহুল দেশে, যেখানে প্রচুর মানুষ এখনও শিক্ষার বাইরে, যেখানে বিভিন্ন রকমের কুসংস্কার রয়েছে, যেখানে মানুষের স্বাস্থ্যের অনেক রকমের ঘাটতি রয়েছে, যেখানে মানুষের এখনও শিশুরা যেখানে নিউট্রিশন সেভাবে পায় না, সেখানে কিন্তু শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ শিক্ষাই মানুষকে একটা সুস্থ মানসিকতার মধ্য দিয়ে তার আর্থিক উন্নতি ঘটাতে পারে। এখন আমরা এখানে মুক্ত শিক্ষা কিভাবে আমাদের জনসম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সে আলোচনা প্রসঙ্গে এখন যে বিষয়টা আমি আলোচনা করছি এখানে, সেটা হলো সামাজিক উন্নয়ন। আমরা আর্থিক উন্নয়ন, আমরা মানব সম্পদ হিসেবে মানুষকে গড়ে তোলা, বিভিন্ন রকম বিষয় শুনেছি। কিন্তু এখন এই সামাজিক উন্নয়নের ক্ষেত্রে মুক্ত শিক্ষা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যেই সমাজ স্থিতিশীল নয়, সেই সমাজের অগ্রগতিও কিন্তু কম। একটা সমাজকে যদি অগ্রগতি ঘটাতে হয়, তাহলে তার স্থিতিশীলতা দরকার। আর সমাজের স্থিতিশীলতা তখনই আসে যখন সমাজের মানুষরা সুশিক্ষায় শিক্ষিত হয়, যখন সমাজের মানুষদের মধ্যে বোধগম্যতা থাকে, যখন সমাজের মানুষদের মধ্যে একটা সুন্দর বোঝাপড়া থাকে, তখনই কিন্তু একটা স্থিতিশীল সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারি। তাহলে এই যে স্থিতিশীল সমাজের জন্য আমাদের সামাজিক যারা বিভিন্ন রকমের সামাজিক যে সমস্ত বিভিন্ন ব্যবস্থাগুলো রয়েছে, সেগুলোর যদি উন্নতি করতে হয়, তাহলে মানুষদেরকে কিন্তু সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। কিন্তু এত জনবহুল দেশ যেখানে এত মানুষকে শিক্ষার আওতায় আনা, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই ক্ষেত্রে কিন্তু এই মুক্ত শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ আমরা যদি দেখি অনেক দেশ রয়েছে যেখানকার মানুষের সামাজিক উন্নয়ন কিন্তু নেই, যার ফলে সমাজ ব্যবস্থার মধ্যে বিভিন্ন রকমের হানাহানি, বিভিন্ন রকমের উচ্ছৃঙ্খলতা এবং বিশৃঙ্খল পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করি। তাহলে তার মানে হচ্ছে সেই সমাজ ব্যবস্থায় শিক্ষা কিন্তু অতটা নেই। কারণ যদি সঠিক শিক্ষা থাকতো, তাহলে এরকম বিশৃঙ্খলা হয়তো আমাদের দেখতে হতো না। তাই আমি মনে করি সামাজিক উন্নয়নও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ একটা সমাজ যদি স্থিতিশীল না হয়, একটা সমাজ যদি মানুষের বসবাস উপযোগী না হয়, তাহলে সেই সমাজ কিন্তু মানুষের জন্য বেঁচে থাকার জন্য কিন্তু একটা দুরূহ জায়গা হয়ে দাঁড়ায়। যেটা আমরা বিভিন্ন আফ্রিকান সোসাইটি বা আমরা বিভিন্ন সময় দেখেছি যে যেখানে রাজনৈতিক পরিবর্তনের ফলে সমাজে বিভিন্ন রকমের অস্থির পরিবেশ আমরা কিন্তু বিভিন্ন রাষ্ট্রের ক্ষেত্রে দেখতে পাই।
আজকের এই আলোচনায় আমি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে যেটা এখন তুলে ধরছি সেটা হচ্ছে দারিদ্র্য বিমোচন, অর্থাৎ পভার্টি। ভারতবর্ষের মতো দেশে আমরা জানি স্বাধীনতার পরবর্তী সময়ে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে যাতে করে দারিদ্র্য বিমোচন করা যায় বা দারিদ্র্য সংকট থেকে মানুষকে উদ্ধার করা যায়। কিন্তু আমরা দেখেছি যে দারিদ্র্য কিন্তু রয়েই যাচ্ছে সমাজ ব্যবস্থার মধ্যে। এখন কথা হচ্ছে যে এই দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা সরকার নিলেও সবচেয়ে উল্লেখযোগ্য ভূমিকা বলে আমি মনে করি সেটা হচ্ছে শিক্ষা। তার কারণ মানুষ কেন দারিদ্র থাকে সেই উপলব্ধি বা সেই রিয়েলাইজেশন যদি তাদের মধ্যে না আনা যায় তাহলে কিন্তু তারা দারিদ্রই থেকে যাবে। তার কারণ দারিদ্রতার কারণগুলোকে যদি চিহ্নিতকরণ করা যায় তাহলে মানুষ এই দারিদ্র বিমোচন করতে পারবে। এখন সেই দারিদ্র্যের কারণ যদি আমাদেরকে নির্ণয় করতে হয় সেখানে সবচেয়ে বড় ভূমিকা নিতে পারে কিন্তু শিক্ষা। কারণ শিক্ষাই মানুষের চেতনার বিকাশ করে এবং সেই চেতনাই মানুষকে কিন্তু এই তার যে সামাজিক সমস্যা, তার যে আর্থিক সমস্যা, সেগুলো সম্পর্কে সে কিন্তু একটা সুস্পষ্ট ধারণা তৈরি করতে পারে। এবং সবচেয়ে বড় কথা, শিক্ষা তাকে সমাজে আর্থিকভাবে উত্তরণের একটা জায়গা তৈরি করে দেয় যেখান থেকে তার দারিদ্র্য বিমোচন হতে পারে। আমরা যদি উদাহরণ হিসেবে দেখি তাহলে দেখব কোনো একজন দারিদ্র পরিবারের সন্তান, সে যদি খুব ভালো করে পড়াশুনো করে, সে যদি উচ্চমানের একটা চাকরির সঙ্গে যুক্ত হয়, তখন দেখা যাবে ধীরে ধীরে তার পরিবার কিন্তু এই দারিদ্র বিমোচন করতে পারছে। এখন কথা হচ্ছে যে যারা দারিদ্র সীমার নিচে রয়েছে তাদের অনেক সময় উচ্চশিক্ষা নেওয়া হয় না বিভিন্ন কারণে, এবং বর্তমানে এই মুক্ত শিক্ষা কিন্তু সেই সুযোগ তৈরি করে দিচ্ছে এবং এই মুক্ত শিক্ষার মধ্য দিয়ে সে কিন্তু দারিদ্র বিমোচন করতে পারে। এবং মুক্ত শিক্ষা বেকারত্ব কমিয়ে দারিদ্র হ্রাস করে একটা সুন্দর সমাজ ব্যবস্থা কিন্তু আমাদেরকে দিতে পারে। এখন এই মুক্ত শিক্ষা এবং জনসম্প্রদায় উন্নয়ন এখানে আলোচনা করতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়কে আমি এখানে তুলে আনার চেষ্টা করছি, সেটা হচ্ছে নারীর ক্ষমতায়ন। আমরা যদি খুব সুন্দরভাবে বা সুস্পষ্টভাবে দেখি আমাদের সমাজ ব্যবস্থায়, সেখানে কিন্তু পুরুষের পাশাপাশি নারীও কিন্তু অগ্রণী ভূমিকা গ্রহণ করে থাকে। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে নারীর ভূমিকা নেই। পরিবার থেকে আমাদের যে সমস্ত আর্থিক সংস্থানগুলো আছে প্রত্যেকটা জায়গাতেই কিন্তু নারীদের বিশেষ ভূমিকা থাকে এবং তারা নীরবে কিন্তু পরিবারের জন্য এবং দেশের জন্য বিভিন্ন রকমের কাজ করে থাকে। তাই আমরা দেখেছি যে এত রকমের কন্ট্রিবিউশন থাকা সত্ত্বেও বিভিন্ন সময়ে কিন্তু তাদের কিন্তু সেই ক্ষমতায়নের চেষ্টা করা হয় না। তাদের শিক্ষার আওতায় আনার জন্য অনেক রকমের নেগলিজেন্সি কিন্তু থেকে যায়, যার ফলে এখনও নারীদের যেভাবে ক্ষমতায়ন হওয়া দরকার সেটা কিন্তু হয়ে উঠতে পারেনি। তাই আমি মনে করি এই উচ্চশিক্ষা ক্ষেত্রে এবং ওপেন এডুকেশন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং সেটা নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ মেয়েরা সহজেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, যা তাদেরকে আত্মনির্ভরশীল করতে সাহায্য করে। এবং যে কোনো নারীর তাদের আর্থিক এবং ফাইন্যান্সিয়ালি আত্মনির্ভরশীল হওয়াটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা অনেক সময়ই সমাজে বিভিন্ন রকমের ডোমেস্টিক ভায়োলেন্স বা নারী নির্যাতনগুলো দেখে থাকি, তার মূল কারণ হচ্ছে তারা আর্থিকভাবে উন্নত নয়। কেউ যদি আর্থিকভাবে উন্নত হয় তাহলে কিন্তু তার কিন্তু সেই ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়তো হতে হবে না। তাই আমি মনে করি এই উচ্চশিক্ষায় তাদের আজকে যে ওপেন এডুকেশন যে সুযোগ তৈরি করেছে সেই সুযোগের মধ্য দিয়ে তাদের কিন্তু ক্ষমতায়ন হওয়াটা দরকার। ভারতবর্ষের মতো দেশে আজকে যে আলোচনা আমি করছি সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে তুলে ধরছি, সেটা হচ্ছে জাতীয় সংহতি অর্থাৎ ন্যাশনাল ইন্টিগ্রেশন। এত বড় একটা ভারতবর্ষ, একটা দেশ যেখানে এত মানুষ, যেখানে এত বৈচিত্র্যতা, যেখানে এত সংস্কৃতি, সেখানে এই জাতীয় সংহতি কখনো কখনো দেখি আমরা অবনতি হয় এবং বিভিন্ন রকমের আঞ্চলিকতাবাদ, বিভিন্ন রকমের ধর্মীয় সাম্প্রদায়িকতা, বিভিন্ন রকমের হিংসা আমাদের এই ভারতবর্ষকে কিন্তু কুড়ে কুড়ে খায়। যার ফলে এখন কথা হচ্ছে যে এগুলো কেন হয়? আমরা দেখেছি সেখানে যে সমাজ ব্যবস্থায় শিক্ষার যত্ন কম, সেখান থেকে কিন্তু এই ধরনের বিভিন্ন রকমের অসংহতিমূলক কাজকর্ম কিন্তু আমরা দেখতে পাই। তাই আজকে যদি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয় সেখানে কিন্তু তারা ভারতীয় হিসেবে গর্ব করবে, সেখানে কোনো আঞ্চলিকতাবাদ নয়, সেখানে কোনো ধর্মীয় উন্মাদনা নয়, বা সেখানে কোনো এমন কিছু করবে না যেটা আমাদের দেশের সম্মানহানি করতে পারে। তাই আজকে এই মুক্ত শিক্ষাও কিন্তু জাতীয় সংহতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ সমাজের বিভিন্ন অংশকে ঐক্যবদ্ধ করতে পারে। আর মানুষের মধ্যে যদি সেই চেতনা তৈরি হয় শিক্ষার মধ্য দিয়ে, উচ্চশিক্ষার মধ্য দিয়ে, তাহলে কিন্তু আমাদের জাতীয় সংহতি কিন্তু অটুট থাকতে পারে। আজকে এই আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এখন আলোচনা করছি, সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার।
আজকের এই রোল অফ ওপেন এডুকেশন ইন কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ জনসম্প্রদায় উন্নয়নে মুক্ত শিক্ষার ভূমিকা আলোচনা করতে গিয়ে সেখানে কিন্তু প্রযুক্তির কথা আমি আগেই বলেছি যে মানুষের জীবনযাত্রায় মানুষের প্রতিদিনকার যে জীবন যুদ্ধ সেখানে কিন্তু প্রযুক্তি সেটাকে অনেক সহজতর করে তুলেছে। সেটা মানুষের রান্নাঘর থেকে শুরু করে মানুষের যে বিভিন্ন রকমের যে সমস্ত কাজের মধ্য দিয়ে মানুষ তার দিন অতিবাহিত করে সেখানে যদি আমরা খুব সুন্দর করে দেখি তাহলে দেখব কিন্তু প্রযুক্তি সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা নিয়েছে। এবং সেই প্রযুক্তি কিন্তু শুধুমাত্র মানুষের আরাম আয়েশের জন্য নয়, মানুষের শিক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং আমরা সেটা দেখতে পাচ্ছি বিশেষ করে আমাদের করোনা এবং প্যান্ডেমিক পরিস্থিতির পর থেকে। এবং এই মুক্ত শিক্ষায় প্রযুক্তির ব্যবহার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ একটা ট্র্যাডিশনাল সিস্টেম বা এডুকেশনের মধ্যে যে সমস্ত রিজিডিটিগুলো থাকে এই মুক্ত শিক্ষায় কিন্তু সেগুলো থাকে না। তার অন্যতম কারণ হচ্ছে প্রযুক্তির ব্যবহার। প্রযুক্তির মধ্য দিয়ে কিন্তু এখানে তাদের শিক্ষা কার্য পরিচালনা করা যায়। শিক্ষার গুণগত মান, এখন এতক্ষণ ধরে যে আমি আলোচনা করছিলাম সেখানে শিক্ষার গুণগত মান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ মুক্ত শিক্ষা সকলের জন্য সমান মানের শিক্ষা নিশ্চিত করে। শিক্ষার মান যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই শিক্ষা সঠিকভাবে একটা মানুষকে গড়তে পারবে না। তাই শিক্ষার কোয়ালিটি কিন্তু থাকা দরকার, গুণগত মান কিন্তু থাকা দরকার। গুণগত যদি শিক্ষা হয় সেই শিক্ষা কিন্তু গুণগত মানের মানুষ তৈরি করতে পারে। তাই মুক্ত শিক্ষা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা যা প্রত্যেককে শেখার সুযোগ প্রদান করে। এখন কথা হচ্ছে যে এই মুক্ত শিক্ষা নিয়ে আমি আলোচনা করছি, তো এই মুক্ত শিক্ষা কেন গুরুত্বপূর্ণ সেটাও আমি আলোচনা করেছি। সবচেয়ে বড় কথা এর সুবিধাগুলো কী কী রয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো যে এটা সহজলভ্য একটা শিক্ষা, খুব কম অর্থ খরচে এটা আমরা নিতে পারি এবং এখানে চাকরির সুযোগ অনেক বেশি রয়েছে। এখানে প্রযুক্তির সাহায্যে উন্নত শিক্ষা দেওয়া হয়, যেখানে আমাদের সময় নষ্ট হয় না, যেখানে আমরা যে কোনো স্থানে বসেই কিন্তু শিক্ষা নিতে পারি। তাই আমরা মনে করি এই সমস্ত সুবিধাগুলো কিন্তু এখানে রয়েছে। এখন কথা হচ্ছে যে এর সামাজিক প্রভাব কি আছে। নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই মুক্ত শিক্ষা আমাদের জনসম্প্রদায়ের উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামাজিক প্রভাব কিন্তু এখানে আমরা দেখতে পাই। কারণ মুক্ত শিক্ষা দারিদ্র্য হ্রাস, জাতীয় সংহতি বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নে সহায়তা করে থাকে। এখন কথা হলো এই বিভিন্ন সুবিধার মধ্যেও কিছু কিন্তু অসুবিধা এখানেও রয়েছে। যেমন এখানে যথাযথ শিক্ষকের অভাব, প্রযুক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে এবং অনলাইন শিক্ষার প্রতি আগ্রহ কমছে মানুষের, যার ফলে মানুষ অনেক সময় মোটিভেশন পায় না এবং মোটিভেশন যদি না পায় সেক্ষেত্রে তাদের লার্নিংও ঠিকঠাক হয় না। এগুলো কিন্তু কিছু অসুবিধাও এখানে রয়েছে। তো আমি আজকের এই আলোচনায় একেবারে শেষের দিকে রয়েছি এবং রোল অফ ওপেন এডুকেশন ইন কমিউনিটি ডেভেলপমেন্ট অর্থাৎ জনসম্প্রদায় উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে ওপেন বা মুক্ত শিক্ষা কীভাবে ভূমিকা পালন করে থাকে সেই আলোচনায় এখানে তুলে ধরেছি। এবং আমি মনে করি মুক্ত শিক্ষা আধুনিক শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এবং এটি সমাজের উন্নয়নের জন্য অত্যন্ত অপরিহার্য। এই আজকে যে আলোচনার বিষয় সেখানে কিছু প্রশ্ন রাখা হয়েছে, যেই প্রশ্নগুলো অনুশীলনের মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুদের এই বিষয় সম্পর্কে আরও অবগত করতে সাহায্য করবে। যেমন মুক্ত শিক্ষার উপর ভিত্তি করে 5টি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে রয়েছে, যেমন মুক্ত শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলো কী কী, মুক্ত শিক্ষার মাধ্যমে দক্ষতা উন্নয়ন কীভাবে সহায়তা করা হয়, সমাজ উন্নয়নে মুক্ত শিক্ষার ভূমিকা কী, ভারতের মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব প্রথম কবে এবং কার নেতৃত্বে দেওয়া হয়। এগুলো সবই আজকের এই বিষয়ের উপরে ভিত্তি করে এই প্রশ্নগুলো এখানে রাখা হয়েছে। যেমন শিক্ষা প্রযুক্তি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মুক্ত শিক্ষার কীভাবে ব্যবহৃত হয়, এই প্রশ্নগুলো অনুশীলন করতে আমি সকলকে অনুরোধ করব এবং এগুলো অনুশীলনের মধ্য দিয়ে এই বিষয় সম্পর্কে কিন্তু আরও বেশি শিক্ষার্থীরা অবগত হতে পারবে। আজকের এই অনুষ্ঠান সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি।